প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন চায়ের কাপে ভোটের লড়াই অনুষ্ঠানে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এশা আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপু, আসলে প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, ক্যাম্পাসে যে আপনার জনপ্রিয়তা এবং আপনার যে গ্রহণযোগ্যতা সেটি আসলে অনেকখানি, এবং আমরা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আপনাকে নিয়ে এক ধরনের উৎসাহ দেখেছি। এই জনপ্রিয়তার উৎসটা আসলে কোথায়? আমি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদম সাধারণ শিক্ষার্থী, এটা কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয়। রাজনৈতিক মতাদর্শ সবার থাকে এবং সেক্ষেত্রে একটা রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত, কিন্তু আমি যাদের সাথে পরিচিত বা আমার যারা ফ্রেন্ড সার্কেল তারা কিন্তু সবসময় আমার ব্যক্তি এশার সাথে পরিচিত, এবং আমি কখনো ব্যক্তির জায়গা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রজ অনুজ বা সহপাঠী যারা আছে তাদের সাথে মেশার জায়গা কখনো আমার রাজনৈতিক বাইন্ডিং এর মধ্যে রাখিনি। আমি এশা হিসেবে যেরকম আমি সেভাবেই তাদের সকলের সাথে মিশেছি। আমি তাদের নিয়ে যে কাজগুলো করতে চাই সেটা সবসময় আমি স্পষ্ট ভাষায় তাদের সাথে বলেছি, এবং স্পষ্ট ভাষায় তাদের কণ্ঠস্বর হওয়ার মতো আমি কাজ করতে পারি নাকি সেটা আমি তাদের সাথে করেছি। কোন রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বা মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে আমরা তাদের সাথে কখনো ছিলাম না। তো আমার মনে হয় তারা আমার এই ব্যাপারগুলোই হয়তো সাদরে গ্রহণ করেছে এবং তারা আমাকে অনেকটা ভালোবাসা যেটা দিচ্ছে এই জন্য আমি অনেক কৃতজ্ঞ তাদের প্রতি। আপনারা এখনো পর্যন্ত আপনাদের যে ইস্তেহার সেই ইস্তেহার আপনারা দেননি, এবং আপনারা বলেছেন যে আমরা আপনাদের ভিপির যে পদপ্রার্থী তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আপনারা নির্বাচনের আগ মুহূর্তে দেবেন। তো সেই ক্ষেত্রে আসলে যে ইস্তেহার যখন দিবেন তখন আসলে আপনাদের যে ইস্তেহারটা সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানো সেটা আসলে কতখানি পৌঁছাবে, এক দ্বিতীয়ত হচ্ছে ইস্তেহারের বাইরে আপনারা আসলে কি পরিকল্পনা শিক্ষার্থীদেরকে নিয়ে? আমার মতে ইশতেহার জিনিসটা কিন্তু আসলে আনুষ্ঠানিক একটা বিষয়, একটা ফর্মালিটিস। ইশতেহার ধরে ধরে আমার কখনো মনে হয় না কোনো উন্নয়ন সাধন সম্ভব। শিক্ষার্থীদের অধিকার যখনই যে ক্ষেত্রে আদায় করার প্রয়োজন মনে হবে তখন ছাত্র প্রতিনিধিকে সেই দিকেই কাজ করতে হবে। এই যে পোষ্যকোটা একটা ইস্যু সামনে আসলো, আমরা কিন্তু জানতাম এটা একটা মীমাংসিত ইস্যু, এটা কিন্তু কখনো আমাদের ইশতেহারের মধ্যে থাকতো না, এবং এটা যদি নির্বাচনের পরবর্তী সময়ে আসতো আমাদের কি তখন ওই ছাত্র প্রতিনিধিকে সেটা নিয়ে কাজ করতে হতো। এবং আমার মনে হয় ইশতেহারটা সবাই চাই যে আসলে আমরা একটা গোল নিয়ে এগোই, সেই গোলটা আমাদের রেডি আছে, সেটা আমরা সকলকে এমনি মৌখিকভাবে যাদের সাথে যাচ্ছি আমি শুধু একটা কথাই বলি যে আপনারাও শিক্ষার্থী আমিও শিক্ষার্থী, আপনারা যে সমস্ত সমস্যা ফেস করেন আমি সেগুলোই ফেস করি, একজন নারী হিসেবে যে সমস্যা ফেস করেন আমি সেগুলোই ফেস করি। আমাদের শিক্ষা গবেষণা, আমাদের একাডেমিক এক্সিলেন্সি, আমাদের আবাসন, নিরাপদ খাদ্য পানি, আমাদের চিকিৎসা ব্যবস্থা, পার্ট টাইম জবের অভাব, এই সবগুলো সমস্যা কিন্তু সমানভাবে সবাই ফেস করছি। তাই আমার মনে হয় যে যদি যে ছাত্র প্রতিনিধি আসবে সে আসলে এই মৌলিক সমস্যাগুলো নিয়ে কাজ করবে, এবং সেটা ইশতেহার দিক বা না দিক সে কিন্তু সেই মৌলিক সমস্যাগুলো নিয়ে যখন শিক্ষার্থীদের জন্য কাজ করবে সে কিন্তু আলটিমেটলি তার নিজের জন্য কাজ করছে। অতএব আমার মনে হয় ইশতেহারগুলো আমরা যেভাবে দিব সকলে প্রায় একই ইশতেহার দিচ্ছে, সেগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে এবং 1 বছরের মধ্যে যতখানি কাজ করা সম্ভব প্রতিটা ছাত্র প্রতিনিধিকে সেই দিকেই ধাবিত হতে হবে। দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। এখন রাকসুর ক্ষেত্রে আসলে নির্বাচন আমরা দেখেছি যে দীর্ঘ 35 বছর ধরে হয়নি, তার মানে প্রতি বছর আসলে নির্বাচন বলা চলে যে হয়নি। তো সেই জায়গা থেকে আসলে যদি এবার নির্বাচন হয় সেক্ষেত্রে সামনের বছর আদৌ হবে কিনা, বা আপনারা আসলে এই জায়গাটা যদি নির্বাচিত হন সেক্ষেত্রে কি করবেন? আমি মনে করি আমাদের ক্যাম্পাসে যত সমস্যা 1 বছরের মধ্যে কিন্তু আমরা সেইগুলো সমাধান করতে পারবো না, এবং রাকসুর মাধ্যমে শিক্ষকদেরও কিন্তু প্রশাসনেরও কিন্তু একটা জবাবদিহিতার জায়গা থাকে, প্রতিটা শিক্ষার্থীদের কিন্তু ছাত্র প্রতিনিধি যে সে কিন্তু শিক্ষার্থীদের কাছে একটা জবাবদিহিতার জায়গা থাকবে। তখন রাকসু যখন চলমান থাকবে প্রতি বছর আমাদের যে উন্নয়নের ধারার কার্যক্রম, আমাদের যে অধিকার আদায়ের লড়াই সেটা কিন্তু চলমান থাকবে, এবং 1 বছরের মধ্যে না হলেও যখন এটা চলমান থাকবে সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু খুব অল্প কিছুদিনের মধ্যে একটা স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় পাবো। এবং আমার মনে হয় এ ব্যাপারে আমি এবং আমার প্যানেলের সবাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে রাকসু নির্বাচনটা যেন প্রতি বছর হয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায় হয়, শিক্ষার্থীদের অধিকার আদায় হয় এবং জবাবদিহিতার জায়গাটা থাকে। আপনার ক্যাম্পাসে আপনি যেহেতু আপনি নারী নেত্রী, আপনার ক্যাম্পাসে নারীরা কতখানি নিরাপদ এখন? আমার ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমি নিজেই বহুবার সাইবার বুলিং এর শিকার হয়েছি, এবং এই সাইবার বুলিং এর ব্যাপারটা আমি রাজনৈতিক দলের একটা ট্যাগ আমার আছে, এজন্য হয়তো অনেকে অনেক সময় সেটা নিয়ে কোনো প্রতিবাদ জানেনি, কারণ এখানে একটা সমস্যা যে তাহলে তাকেও সেই ট্যাগিং করা হবে, এটা নিয়ে কিন্তু আসলে সবাই ভয় পায়। এবং নিরাপত্তা জনিত ইস্যু যদি দেখি, স্বতন্ত্র যারা প্রার্থী হয়ে এখন প্রার্থিতা মানে যেই আসলে আলোচনায় একটু আসতে যায় তখনই তাকে কিন্তু একটা সমালোচনার মধ্যে ফেলা হয়, এবং তার ভালো
ভালো কাজের মধ্যেও যদি গঠনমূলক সমালোচনা করা হয় সেটি অবশ্যই সে গ্রহণ করবে, কিন্তু চরিত্র হনন, বডি শেমিং, স্লাট শেমিং এগুলোর মতো কাজ কখন করা হয় ক্যাম্পাসের মধ্যে, আমি মনে করি না নিরাপদ। আমি আবার আমাদের এইখানেই যে রাস্তাটায় আমরা বসে আছি এইদিকেই কিন্তু কিছুদিন আগে আমার ডিপার্টমেন্টের একটা বড় ভাই একটা বাইরের মোটরযান দিয়ে আহত হয় এবং তার কিন্তু একটা পা পুরোপুরি ভেঙে যায়। এক্ষেত্রে আমাদের ক্যাম্পাসের মধ্যে বহিরাগত মোটরযান দ্বারা একজন আহত হলো, সেদিক থেকে কিন্তু শিক্ষার্থীরা নিরাপদ নয়। তাই আমার মনে হয় আমাদের ক্যাম্পাসের মধ্যে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি এখনো প্রশাসন নিশ্চিত করতে পারেনি। সেটা শুধু নারীদের জন্য না, নারীদের অবশ্যই সাইবার বুলিং সহ যাবতীয় সমস্যা আরো বেশি ফেস করতে হয়, কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আমাদের রাস্তায় চলাচল করতে গেলেও আমাদেরকে নানা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে হয়। এখন পর্যন্ত যেহেতু নির্বাচনের একটি মাঠে আছেন এবং ভোট চাচ্ছেন, সকল প্রার্থীরাই ভোট চাচ্ছে, সকল প্যানেলের সদস্যরাই ভোট চাচ্ছে, তো আপনাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা এখন? আসলে প্যানেলের সবাই ভোট চাচ্ছে। আমাদের কাজ এখন প্রার্থীর কাছে প্রার্থীদের কাজ এখন ভোটারদের কাছে, ভোটারদের কাজ প্রার্থীদেরকে পরামর্শ দেয়া, আমাদেরকে তারা সাদরে গ্রহণ করবে কিনা তাদের ব্যাপার, এবং তারা এটাকে নিয়ে কিন্তু আমরা এখানে আমরা খুবই হ্যাপি যে তারা আমাদেরকে বিরক্ত হচ্ছে না, তারা এই লিফলেট নেওয়ার ব্যাপারটাকে কিন্তু তারা এনজয় করছে, তারা নির্বাচনে একটা আমেজ উপভোগ করতে চাচ্ছে। তবুও বিচ্ছিন্ন কিছু ঘটনা কিন্তু রয়েছে, যেমন নির্বাচনী যে আচরণ বিধিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমাদের কানে অনেক সময় অনেক রকম কথা আসছে, কিন্তু সেগুলো নিয়ে আমি আসলে কাউকে দোষারোপ সরাসরি করতে চাই না, কারণ এখানে আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের ভাই বোন, আমরা সকলেই, এবং আমাদের নির্বাচনী অভিজ্ঞতা কিন্তু একদমই কম। আমরা কিন্তু নির্বাচন কখনো আমরা ভোট কাস্ট করিনি, সেখানে আমরা প্রথমেই প্রার্থী হয়ে গেছি। সেক্ষেত্রে আমি মনে করি আমরা যদি আচরণবিধি সম্পর্কে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যথেষ্ট সচেতন থাকি, নিজেদের শৃঙ্খলা বোধটাকে জাগিয়ে রাখি, তাহলে কিন্তু এই ব্যাপারগুলো আর ঘটবে না। এবং আচরণবিধিটা নিয়ে সকলের লেভেল প্লেইং ফিল্ডটা প্রশাসন নিশ্চিত অবশ্যই এখন করতে ব্যাহত হয়েছে, কিন্তু প্রশাসন যেখানে ব্যাহত হচ্ছে আমরা সকলে মিলে যদি সেই লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করার পিছনে এগোই, তাহলে অবশ্যই আমাদের আচরণবিধিটাও লঙ্ঘন অনেকটাই কমে আসবে। আপনাদেরকে নিয়ে, বিশেষ করে ছাত্র দলকে নিয়ে এক ধরনের কথা প্রচলন আছে এবং অনেক শিক্ষার্থীরা ভাবেন বা তারা বলেন, সেই ক্ষেত্রে তাদের তাদের মতাদর্শন আলাদা হতে পারে, কিন্তু তারা এই ধরনের কথা বলেন যে ছাত্র লীগ যারা ছিলেন, ফ্যাসিস্ট ছাত্রলীগ, তাদের যে হল, গণরুম, গেস্ট রুম যে প্রচলনটা ছিল, আপনারা আসলে তেমনটি হবে, এটা কি আসলেই হবে কিনা? আসলে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে যুক্ত হওয়ার পিছনে বড় কারণ রাজনৈতিক পরিবর্তন, এবং যারা তখন করেছে তারা কিন্তু সকলেই জানে যে আমাদের দেশে একটা রাজনৈতিক বিপ্লব ঘটাতে হবে, পরিবর্তন আনতে হবে, এবং সেই ম্যান্ডেট নিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। এবং আমি বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এমন এখনো কিছু করেনি যেখানে ছাত্র লীগের সাথে আসলেই আমাদের গোলানো যায়। হলের সিট বাণিজ্য যদি বলতে চান, আমি এখনো নিজেই 4 সিটের রুমে থাকি। আমি যদি ছাত্র দলের একজন পদধারী নেত্রী হিসেবে যদি আমি এভাবে সবার কাছে প্রকাশ করতে যাই যে না, আমাকে তো আমার হলে তো ডাবল সিটেরও রুম আছে, আমাকে সেখানে দেখ, আমি কিন্তু এখন পর্যন্ত সেইভাবে যাইনি। এবং ব্যক্তি হিসেবে আমরা যারা আছি, আমরা কিন্তু নিজের ব্যক্তি হিসেবে সকলের সাথে মেশার চেষ্টা করি, কারণ আমাদের সব থেকে বড় পরিচয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং আমি যেভাবে দেখেছি, আমরা যেভাবে কাজ করছি, যদি আমি বলবো না একটা দলের মধ্যে সবাই ভালো, একটা দলের মধ্যে সবাই খারাপ, ভালো খারাপ মিলিয়ে আছে, কিন্তু ভালোর পরিমাণ যদি বেশি থাকে, যদি তারা আসলে কাজ করতে চায়, পরিবর্তন করতে চায়, অবশ্যই সেই পরিবর্তনটা সম্ভব। এবং 15 বছরের একটা ধারণা, তো সেটা চেঞ্জ হতে সময় লাগবে, এবং আমি বিশ্বাস করি আমাদের কাজের মাধ্যমেই শিক্ষার্থীদের মনের মধ্যে যে ম্যান্ডেটটা রয়েছে, সেটা তাদের ন্যারেটিভ রয়েছে, সেটা একদিন পরিবর্তন হবে। নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কোনো খাপছাড়া ভাব দেখছেন কিনা প্রশাসন? অবশ্যই নির্বাচনের পরিস্থিতি একদম খাপছাড়া ভাব হয়ে রয়েছে। আমাদের প্রচারণা থমথমে অবস্থা রয়েছে, ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী বাইরে নেই। যেখানে আমাদের এখন প্রচারণা করতে যে দম ফেলানোর সময় থাকার কথা না, সেখানে আমরা কিন্তু হলে হলে যাচ্ছি, দেখছি রুম বন্ধ, তখন আমরা আবার নিজের রুমে ফিরে আসছি যে আমরা আসলে কি করব। শিক্ষার্থীরা তাদের নিজের মতো বাসার দিকে ধাবিত হচ্ছে, এবং যেই পরিস্থিতি তৈরি হয়েছে, রাকসু হবে কি হবে না এই সংশয়ে সবাই ভুগছে, এবং সেটা নিয়ে কিন্তু একটা খাপছাড়া পরিবেশ রাকসুকে একটা হুমকির দিকে ঠেলে দিয়েছে। একটু জানতে চাই, আসলে আপনি বেশ জনপ্রিয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয়, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরেও আপনি জনপ্রিয়। আপনি একটি ভোট চাওয়ার ক্ষেত্রে আপনার একটি স্লোগান রয়েছে, সেই স্লোগানটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আমি আসলে স্লোগানটার পিছনে আমার বড় কারণ যে ব্যালট নাম্বার আমাদের কিন্তু অনেকগুলো মনে রাখতে হচ্ছে, সেখানে যদি একটু ছন্দে ছন্দে কিছু করা যায়, আমরা কিন্তু রাইমস অনেকে পছন্দ করি, তো সেইভাবে কিন্তু সেই জিনিসটা আসলে মানুষের মাথায় ক্যাচ করে ভালো। এই জন্যই আসলে এইটা নিয়ে আমি ট্রাই করেছি ইউনিক কিছু করার। এজিএসে বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ, রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি, ব্যালট নাম্বার 5। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।